সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ, আর আমার সঙ্গে আলোচনার জন্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খায়রুল আনোয়ার, সিনিয়র সাংবাদিক। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আমরা একটু পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই। দৈনিক প্রথম আলো, এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে 10,000 নির্বাচনী পর্যবেক্ষক, নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর 18 ফেব্রুয়ারির মধ্যে, জানিয়েছেন আইন উপদেষ্টা। আমার দেশ, সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার রায়। হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে অনুরোধ করবে সরকার, নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। জাতীয় স্টেডিয়ামে মত বিনিময়ে সেনাপ্রধান। দৈনিক ইত্তেফাক, বিএনপির ইশতেহার ঘোষণা আজ, শেষ জনসভা রবিবার। সাবেক এমপি সাইফুল ও 4 পুলিশ সহ 6 জনের মৃত্যুদণ্ড, পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না, জামায়াত আমির। সমকাল, চুক্তিতে অনড় সরকার, ফের কর্মবিরতির হুমকি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিষয়টি নিয়ে। সেনা সদরের সংবাদ সম্মেলন, নির্বাচনী নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী, এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। যুগান্তর, ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও মিথ্যা বক্তব্য, এআই দিয়ে অপতথ্যের মহামারী। সীমান্ত দিয়ে আসছে দেদার, নির্বাচনে ঝুঁকি বাড়াচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র। আওয়ামী লীগের এমপি সহ 6 জনের মৃত্যুদণ্ড, আশুলিয়া লাশ পোড়ানো মামলা। দৈনিক মানব জমিন, কুমিল্লা 4 আসন, নয়া সমীকরণ, হাসনাত জসিমের লড়াই। ভোটার ব্যালট রক্ষায় আইনের মধ্যে থেকে সর্বোচ্চ বল প্রয়োগ, সেনা সদরের ব্রিফিং। কালের কণ্ঠ, অন্তিম সমীকরণে ভোট রাজনীতি, আমদানি রপ্তানি বাণিজ্যে ধাক্কা, নির্বাচনে নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের জোর সেনাপ্রধানের। তারেক রহমানকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা। কালবেলা, ঢাকায় রোববার তারেক রহমানের শেষ জনসভা, বাংলাদেশের ভোটে বিশ্ববাসীর চোখ, এমপিদের শপথ পড়ানো নিয়ে আলোচনা, 18 ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর। বাংলাদেশ প্রতিদিন, আসল ফ্যাক্টর নারী ভোট, লাশ পোড়ানোয় 6 জনের ফাঁসি, ভোটের জন্য প্রস্তুত সেনাবাহিনী। দেশ রূপান্তর, বিএনপি জামায়াতের আওয়ামী লীগ কৌশল, সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, আইনের মধ্যে থেকে প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ, সেনা সদর। নয়া দিগন্ত, সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, আশুলিয়া লাশ পোড়ানো মামলা, 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। 74 কারাগারে বন্দির চাপ, প্রতিজনের 36 স্কয়ার ফিট। দৈনিক ইনকিলাব, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ, অভিযোগের বিরুদ্ধে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। বণিক বার্তা, বন্দর ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তায় ব্যবসায়ীদের গভীর উদ্বেগ, নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। রাজধানীতে সেনা ক্যাম্প পরিদর্শন করে দিক নির্দেশনা দিলেন সেনাপ্রধান। ডেইলি স্টার, লর্ড অফ উইংস, এটি বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন উপদেষ্টাকে নিয়ে করা একটি প্রতিবেদন। জামাত প্রমিসেস প্রসপারিটি বাট দি ম্যাথ ডাজন্ট অ্যাপ আপ, বিএনপি ম্যানিফেস্টো লাইকলি টু ফোকাস অন জাস্টিস, ওয়েলফেয়ার অ্যান্ড ওমেন্স সেফটি। অবজারভার, বিএনপি's post manifesto today, no extortion, no graft, জামায়াত আমির। নিউ এজ, ICT sentence ex-MP jail leader 4 cops to death, ballots reach 116 JS constitutions। মোটা দাগে এই ছিল নির্বাচনকে, যেহেতু নির্বাচনী একটি ডামাডোল চলছে পুরোদের জন্য, নির্বাচনকেই অগ্রাধিকার দিয়েছে বেশিরভাগ পত্রিকাগুলো। নির্বাচনী পর্যবেক্ষক নিয়ে একটি সংবাদ প্রথম আলোতে আছে, যেটি আসলে আমাদের দেশে সবসময় আমরা দেখি নির্বাচনী পর্যবেক্ষক নিয়ে এক ধরনের সমালোচনা থাকে, যে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকেও নিয়োগ দেওয়া হয়, যেটি এখানে বলা হচ্ছে একটি পাশা নামক একটি প্রতিষ্ঠানকে, একজন মাত্র একটি প্রতিষ্ঠানের তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি এসে নির্বাচনকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করবে কিনা? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি আছে। এটা হচ্ছে খুবই বহুল প্রত্যাশিত একটি নির্বাচন, কারণ গত 3টি নির্বাচনে 14 সাল থেকে 2024 পর্যন্ত জনগণ কোনো ভোট দিতে পারেনি। এগুলো একতরফা নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে, এগুলো আমরা সবাই জানি। তো এবার ভোটারের সংখ্যা 12,77,00,000, তার ভিতরে 4.25 কোটি আছে তরুণ ভোটার। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে
কারণ আমাদের যে গত 15-16 বছর দেশে যে একদম স্বৈর শাসন কায়েম হয়েছিল, তার থেকে ফিরে আসার এখন একমাত্র পথ হচ্ছে, বিকল্প হচ্ছে এই নির্বাচন। তো নির্বাচন ঘরে স্বাভাবিকভাবে একটা উত্তাপ, এত বছর পর নির্বাচন হচ্ছে, সেই উত্তাপটা আছে। দলগুলো শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত। জামাত ইতিমধ্যে বুধবার তাদের ম্যানিফেস্টো দিয়েছে, সেখানে বেশ কিছু তাদের প্রতিশ্রুতি অঙ্গীকার ঘোষণা করেছে। তার আগে দিয়েছে এনসিপি, তারাও একইভাবে তাদের অঙ্গীকার দিয়েছে। আজ বিএনপির ম্যানিফেস্টো ঘোষণা করা হবে। তো বিএনপি ইতিমধ্যে আমরা জেনেছি যে কিছু জিনিস তারা ইতিমধ্যে বলেছে, যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, তো এইভাবে তারা বেশ কিছু অঙ্গীকার করেছে। তো এবং তারেক রহমানের রোববারে, এবং যতদূর জানি যে আগামীকাল উনি ঠাকুরগাঁ যাবেন, সেখানে মহাসচিবের যে উনি প্রার্থী হয়েছেন ঠাকুরগাঁয়, সেখান থেকে উনি কালকে ওই এলাকায়, ওই অঞ্চলে বেশ কিছু প্রচারণায় অংশ নেবেন। আর এদিকে জামাতের আমিরও বিভিন্ন জায়গায় ছুটছেন। তো এই যে প্রচারণা জমে পড়েছে, এছাড়া প্রার্থীরা তাদের এলাকা ভিত্তিক। এখন মানে তারেক রহমান এবং শফিকুর রহমানরা তো ওনাদের দলের প্রধান হিসেবে সব আসনে যেতে পারছেন না, ওনারা বিভাগ ভিত্তিকভাবে প্রচারে অংশ নিচ্ছে। আর প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে সক্রিয়, দিনরাত তারা প্রচার চালাচ্ছে আর কি। কারণ 11 তারিখ সকাল থেকে প্রচারণা বন্ধ হয়ে যাবে আর কি। আর হাতে সেই হিসেবে বলতে গেলে 4 দিন সময় আছে। আর পর্যবেক্ষণ যে কথাটা আপনি বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পর্যবেক্ষণ নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যে বেশ কিছু কথাবার্তা উঠেছে কিন্তু। এবং এগুলো পত্রিকা আমি দেখেছি যে এর আগেও বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে যে নাম সর্বস্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আপনার সেই দোকানের ভিতরে, ঢাকার বাইরে এমন কিছু অফিস, মানে এক ধরনের বন্ধ হয়ে যাওয়া এনজিও, এদেরকে আপনার পর্যবেক্ষণে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে মনে করি রাজনৈতিক দলগুলোর এই বিষয়টা দৃষ্টি দেওয়া উচিত ছিল আর কি, যে তারা এই বিষয়টা, তারা তো অনেক বিষয় নিয়ে পাল্টাপাল্টিভাবে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে কিন্তু মাঝে মধ্যে গিয়েছে, বিভিন্ন ইস্যুতে গিয়েছে, বিভিন্ন সময় বিএনপি গেছে, পরে দেখা গেল পরমুহূর্তে আবার জামাত গিয়েছে, বিএনপি গেছে। তো এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বিদেশি পর্যবেক্ষক তো কেউ কেউ বলেছেন যে তারা পাঠাবে, আবার কেউ বলেছে আমরা দেখব, আমরা ওইভাবে কোনো ইয়েতে যাব না, মতামত বা মূল্যায়নে যাব না আর কি। ইউএসএও, আমেরিকাও সেরকম বলেছে যে আমরা পাঠাবো, তবে আমরা ঠিক ওইভাবে কোনো মতামত বা ইয়েতে যাবে না তারা। তো এই বিষয়টা আমার মনে হয় দেখা উচিত। এখনও সময় আছে যে পর্যবেক্ষক কারা। কারণ এর আগেও কিন্তু এই পর্যবেক্ষকদের নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে এবং রাজনৈতিক দলের কর্মীরা পর্যবেক্ষক হিসেবে মাঠে থেকে যান। তারপরে এর আগে দেখা গেছে বিগত সরকারের আমলে, স্বৈরাচারী সরকারের আমলে এরকম সমস্ত ভূ সংগঠনকে দেওয়া হয়েছে। বিদেশি পর্যবেক্ষকের নামে যাদেরকে নিয়ে আসা হয়েছে, তারা সেই একতরফা নির্বাচনের পরে সেই নির্বাচনের পক্ষে ছাপাই গিয়েছে, লবিস্ট ভাড়াটে। লবিস্ট ভাড়াটে। এটা আমরা দেখেছি সবাই, পত্রপত্রিকা নিউজে সেগুলা উঠে আসছে। কিন্তু এই ধরনের যে লবিস্ট হিসেবে নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষে পুরা ছাপাই গেছে, নির্বাচনকে তারা এক ধরনের জায়েজ করার চেষ্টা করেছে। তো এখনও যেহেতু সময় আছে, আমার মনে হয় এই বিষয়টা নজর দেওয়া উচিত যে কারা এই পর্যবেক্ষক, দলগুলোর থেকে এই বিষয়ে খোঁজ করা উচিত। ভোটের শেষ মুহূর্তে সমীকরণ আসলে চলছে, যেহেতু আপনি বলছিলেন যে প্রচারণা চলছে এবং ভোটের সাথে ভোটের সমীকরণে চলছেন, কে বিভিন্নভাবে বিভিন্ন মতামত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এবং এবারে ভোটে সবচেয়ে গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে নারী ভোট এবং আওয়ামী লীগের ভোট একটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে। এই দুই পক্ষের ভোট টানতে ইশতেহার আসলে কি আছে, কিংবা ধরেন আওয়ামী লীগের ভোট টানতে কি কৌশলে যাচ্ছে রাজনৈতিক দল দুটি? এটা একটা বেশ মানে গত কয়েকদিন ধরে এটা মানে আপনার মিডিয়াতে মানে একটা বড় খবর হচ্ছে আর কি, যে এই নারী ভোট এবং আপনার আওয়ামী ভোটের কৌশল কি হবে, এটা নিয়ে একটা কথা হচ্ছে। কেউ কেউ তরুণ ভোটারদের কথা বলছে যে 4.25 কোটি তরুণ, তারা কোন দিকে ঝুঁকবে, সেটা একটা ব্যাপার আছে। আর নারী ভোটার এই কারণে যে বেশ কিছু বিষয় ইতিমধ্যে নারীদের নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জামাতের আমিরের একটি হ্যান্ডেল যদিও বলা হয়েছে যে এটা হ্যাক হয়েছিল, এবং সে বিষয়ে বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অবশ্য জামিনও দেওয়া হয়েছে। তো হ্যাক হয়ে থাকলেও ওই সময় এসে একটা প্রচার হয়েছে যে নারীদের প্রতি এক ধরনের কুৎসা। তাছাড়াও যে বিষয়টা হচ্ছে কি, আপনার আল জাজিরার সাথে জামাতের নায়েবের আমির যে জামাতের আমিরের যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে যে কথাগুলো বলেছেন, এবং জামাত আপনারা জানেন যে তারা জামাত এবং এনসিপি কিন্তু জুলাই সনদের ব্যাপারে আমি মনে করি বিএনপির থেকে বেশি সোচ্চার ছিল, যে জুলাই সনদ, সংস্কার এবং বিচার, এই তিনটার আগে কোনো নির্বাচন করা যাবে না। তো বিচার তো বেশ কিছু রায় কিন্তু হয়ে গেছে, সাবেক প্রধানমন্ত্রী সব অনেকগুলো সাজা হয়ে গেছে, সংস্কার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তো বিচার এখন জুলাই সনদে কিন্তু এটা স্বাক্ষর করেছে, এনসিপি কিন্তু স্বাক্ষর করেনি। যে জুলাই সনদে ছিল যে কমপক্ষে 5% নারীকে মনোনয়ন দিতে হবে সরাসরি। এনসিপি 2 জনকে মনোনয়ন দিয়েছে, বিএনপি 10 জনকে দিয়েছে, যদি সে 5 থেকে কম।
কিন্তু জামাত একজনকে দেওয়া হয়নি। ওই সাক্ষাৎকারে জামাতের আমির বলেছেন যে উই আর প্রিপেয়ারিং, হ্যাঁ, কিন্তু দেয়নি কিন্তু একজনকে মনোনয়ন। তো এটা আসলে একটা চোখে পড়ার মতো বিষয় যে কিন্তু তারা জামাত তো এর আগে স্থানীয় সরকার নির্বাচনে তাদের মহিলা ভাইস চেয়ারম্যান বা দিয়েছে। নারী কাউন্সিল হিসেবে যথেষ্ট দিয়েছে, কিন্তু মনোনয়ন এবার কেন দিয়েছিল। তারা দিলেন না এটা একটা বিষয়। তো ভবিষ্যতে যারা তারা তৈরি করবেন, তো ভবিষ্যতের জন্য এত বছর পর একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে, সেখানে দলের অনেক যোগ্য নারী প্রার্থী নিশ্চয়ই আছে, তাদেরকে কেন দেওয়া হলো হয়তো তাদের নীতিগত হয়তো দলীয় অবস্থানে কৌশল তারা মনে নেবে না। হচ্ছে। এবং আরেকটি বিষয় উনি বলেছেন যে দলীয় প্রধানও কখনো নারী হবে না আর কি। তো এটা বেশ মানে এক ধরনের সমালোচনা এবং রাজনীতি একটা ঝড় উঠিয়েছে যে নারীদের ব্যাপারে জামাত যতই বলুক যে আমার নারীদের কর্মঘণ্টা কমানোর কথা তারা বলছে, এটাও কিন্তু এক ধরনের বিতর্কের জন্ম দিয়েছে যে কর্মঘণ্টা কমানো হলে সেক্ষেত্রে যারা মানে নিয়োগকর্তা যারা থাকবে তারা কর্মঘণ্টা বেতন সমান, তো সেক্ষেত্রে আবার জামাতের থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে না সেই বাকি যে এটা সেটা জামাতের থেকে ইয়ে করা হবে এবং সরকার থেকে তো এত প্রতিশ্রুতি যে দেওয়া হচ্ছে সরকার মানে ভবিষ্যতে সরকারের আর্থিক অবস্থা কি হবে, দেশে তো গত কয়েক বছরের কোনো বিনিয়োগ নেই, আর্থিক অবস্থায় একটা মন্দা চলছে। আপনি দেখছেন গত কয়েকদিন ধরে কিন্তু বন্দরে ধর্মঘট চলছে আর কি, টানা ধর্মঘট চলছে। সে এই যে সবসময়টা হয় নির্বাচনের সামনে একটা কথার মালার ফুলঝুরি চলে আর কি। তো নারীদের নিয়ে কিন্তু একটা বড় ধরনের ইয়েতে আমার মনে হয় জামাত কিছুটা আমার মতামত আর কি একটু বিপাকে পড়েছে যে নারীদের এই যে দলীয় প্রধান না করা, মনোনয়ন না দেওয়া, এবং অনেকে বিশেষ করে বিরোধী দল এটা প্রচার চালাচ্ছে বিএনপি যে তারা নারীদেরকে আসলে ঘরে বন্দি করে রাখতে চায়। জামাত আবার পাল্টা বক্তব্য বলেছে আমরা নারীদের ঘরে বন্দি না, আমরা মাথায় করে রাখতে চাই নারীদেরকে। তো এই যে এক ধরনের বাকযুদ্ধ বেশ জমে উঠেছে আর কি, এবং নির্বাচনের আগ দিন পর্যন্ত আমার মনে হয় এই প্রচারণাগুলো চলতে থাকবে এবং বাকযুদ্ধ বাড়তে থাকবে। পাল্টা কথা বলা, অভিযোগের তীর ছুঁড়ে মারা, পাল্টা আক্রমণের তীর ছুঁড়ে মারা, এটা নির্বাচনের একটা স্বাভাবিক ধারা আমাদের দেশে। তো এবারে সেই ধারা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দলগুলোর নির্বাচনী ইশতেহারের যে জায়গাগুলো, দুটি দলের তো নির্বাচনী ইশতেহার মোটা দাগে আমরা জেনেছি বিএনপি আজকে দিবে। তারপরে যেই বিষয়গুলো তারা বলে যাচ্ছে বিভিন্ন জনসভায় যে ফ্যামিলি কার্ড বা বেকার ভাতা, জামাত ইসলামও যেটি বলছে যে তারা পলিসি সামিটে বলেছে গ্যাস বিদ্যুতের দাম আগামী 3 বছরে বাড়াবে না, তারা চিকিৎসা ব্যবস্থা উন্নত করবে, জেলায় জেলায় মেডিকেল কলেজ করবে। আসলে এই নির্বাচনী ইশতেহারটা কতটা উপযোগী, সময় উপযোগী কিনা এই বিষয়গুলো? কিছু প্রতিশ্রুতি আছে তাদের তো করতে হবে, কারণ ভোটারদের কাছে তো ভোট পাওয়ার জন্য তাদেরকে স্থানীয়ভাবে আবার জাতীয়ভাবে কিছু তো বিষয় আছে, যেমন বেকারের সংখ্যা প্রচুর, কারণ বেকার যারা তারা তো কর্মসংস্থান চায়। কিন্তু আবার কিছু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যেগুলো আসলে কতটা বাস্তব ভিত্তিক হবে। যেমন আমরা বিগত সরকার আমলে দেখেছি যেখানে সেখানে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, তো বিশ্ববিদ্যালয় সেখানে সেটা চলার মতো অবকাঠামো আছে কিনা, শিক্ষক আছে কিনা, বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষক, সেটা না বিবেচনা করেই আপনার সেইভাবে করা হয়েছে। এখন জামাত হচ্ছে প্রতি জেলায় মেডিকেল কলেজ, এটা কতটা বাস্তব ভিত্তিক হবে, যে মেডিকেলগুলো কলেজগুলো আছে সেটা তো পর্যাপ্ত শিক্ষক ডাক্তার আছে কিনা, ঠিকভাবে চলছে কিনা, সেটা কিন্তু দেখার বিষয় আছে আর কি। আমরা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেলাম, সেটা কতটা বাস্তবায়ন করতে পারবো। আবার ফ্যামিলি কার্ড নিয়ে কথা উঠেছে, বিএনপির যে ফ্যামিলি কার্ড, জামাত সেটা সমালোচনা করেছে যে আমরা মানে বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম জাতি তৈরি করতে চাই। তারা ট্রেনিং দেবে বলেছে, তারা বলছে যে আমরা 1 কোটি তরুণকে আমরা ট্রেনিং দেবো এবং উদ্যোক্তা তৈরি করবো। হ্যাঁ, উদ্যোক্তা তৈরি করতে হলে যে ব্যাপারটা, সেখানে তো উদ্যোক্তা তৈরি করতে তাদের পুঁজি কোথায়? হ্যাঁ, অনেকে তো সে পুঁজির ব্যবস্থা নেই আর কি। কিছু আছে বাস্তব ভিত্তিক, আবার এলাকা ভিত্তিক কিন্তু কিছু বিষয় আছে, যেমন মানে আমাদের পাহাড়ি অঞ্চল যেটা, সেখানকার লোকাল যে সমস্যাটা, সেটা তো আবার ঢাকার সমস্যার সাথে মিলবে না। আবার ঢাকার যে বিষয়টা, সেটা আবার কুড়িগ্রাম বা রংপুর অঞ্চলের সাথে মিলবে না। এইগুলো তারা বিবেচনা করে কতটা দিচ্ছেন সেটা বিচার বিশ্লেষণ ব্যাপার আছে। হ্যাঁ, এই জামাতেরগুলো আমরা দেখেছি অলরেডি। যেমন এনসিপি বলেছে তারা কর্মসংস্থান, তাদের একটা কমিটমেন্ট হচ্ছে তারা আপনার ভোটার যে বয়স যেটা, সেটা 16 বছর তারা করতে চায় আর কি আগামীতে, এবং নারীদের জন্য 100 সংরক্ষিত আসন রাখতে চায় আর কি। তো এবার তো সেই সুযোগ নাই। তো এখন এই মানে বিএনপি আজকে দেখা যাবে তারা তো 31 দফা তাদের মূল ইয়েটা ছিল কিন্তু আর কি, একসময় জিয়াউর রহমানের ছিল 19 দফা, তার থেকে 31 দফা। এর বাইরে তারা কিন্তু ওই যে ফ্যামিলি কার্ড, তারপর কৃষি কার্ড, এগুলোর কথা বলেছে। আজকে নতুন কিছু থাকে কিনা, তার কোন বিষয়ের উপর হাইলাইট করে, সেটা আজকে দেখার বিষয়। একটা বিষয় যদি আমি একটু জানতে চাই, ধরেন নানান ধরনের অঙ্গীকার থাকছে, নানান ধরনের বিষয় থাকছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটি ভবিষ্যৎ নাগরিক রাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি কারো কাছে আছে কিনা, এখন পর্যন্ত দিয়েছে কিনা কোনো রাজনৈতিক দল? এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে একটু মানে হতাশাজনক মনে হচ্ছে আর কি। জুলাইয়ের যে অভ্যুত্থান হয়ে গেল আর কি, যে রক্ত ঝরার অভ্যুত্থান,
ভুটানের পরবর্তী যে সরকার গঠিত হয়েছে সেই সরকারও কিন্তু এখন শেষ সময়, তারা বলেছে 18 তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এই সরকার একটা দুর্বল সরকার এবং এক অর্থে আপনি বলতে পারেন যে মানে বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। হয়তো অনেকগুলো সংস্কার কমিশন করেছে যেগুলো কোনো মানে প্রয়োজন এখন নাই, কিন্তু আপনি দেখেন মিডিয়া সংস্কার, নারী সংস্কার, কোনোটার ব্যাপারে কি কোনো কিছু তারা করতে পেরেছে? করতে পারেনি। এবং নির্বাচনটা কথা মনে করে অনেক বিলম্বিত নির্বাচন হচ্ছে, যার জন্য আইন শৃঙ্খলার ক্ষেত্রে এই যে মব ভায়োলেন্স যেটা হয়েছে এগুলো যদি আমরা আগে কনসেন্ট্রেট করতো, ফোকাসড হতো নির্বাচনের উপরে, তাহলে একটা ভালো নির্বাচন। এখন যেমন এক ধরনের সংশয় কিন্তু মানুষের ভিতরে এখনও আছে যে কীরকম ভোট হবে আর কি, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কথা উঠছে। আমরা দেখেছি লক্ষ্মীপুরে কিন্তু ওই যে সিল পেয়েছে একজন প্রেস ইয়ার কাছে, সে আবার জামাতের কর্মী হিসাবে তাকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে, অবশ্য দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো জুলাইয়ের অভ্যুত্থানের যে চেতনাটা সেটা কিন্তু আমি মনে করি অনেকটাই মানে ফিকে হয়ে গেছে, যা বিভাজন তৈরি হয়েছে। দলগুলো যে মানে অভ্যুত্থানে যেমন একাট্রা ছিল, একসাথে নেমেছে এবং হাজার হাজার যে নারীদের নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, নারীদের উপস্থিতি জনস্রোতের মতো নারীরা সেদিন নেমে এসেছিল রাজপথে। কিন্তু দুঃখজনক হলো সেই বিভাজন এত প্রকট হয়েছে। এখন নির্বাচনে স্বাভাবিক তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তারা অনেক ক্ষেত্রে আমার মনে হয় সে চেতনার বিষয়টা তাদের কাছ থেকে দূরে সরে গেছে এবং কতটুকু তারা করতে পারবে সেটা অবশ্য দেখার বিষয় আছে। নির্বাচন শেষ পর্যন্ত কী হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয় কি না। প্রফেসর নিউজ বলেছেন ইতিহাসে সেরা নির্বাচন করবে, তা আমরা সেরা না হোক অন্ততপক্ষে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই আর কি, যেটা 91 সালে, 96 সাল এবং 2001 সালে অনুষ্ঠিত হয়েছে। এবং সে জুলাইয়ের অঙ্গীকারটা কে কতটুকু পালন করে সেটা সরকার গঠনের পর আমরা দেখতে পারবো। গণমাধ্যম সংস্কারের বিষয়টা আপনি একটু বলছেন, যদি ছোট করে বলেন আসলে এই গণঅভ্যুত্থানের গণমাধ্যমের সংস্কারটি আসলে হয়েছে কিনা। আমরা গত সরকারের সময় দেখেছি যে সাংবাদিকরা কীভাবে দলীয় সে ব্যস্ত হয়ে গেছেন, নানান ধরনের প্রচারণায় ব্যস্ত হয়ে গেছেন। আমরা কি তার কোনো ভিন্ন রূপ দেখতে পাচ্ছি এখন? এখন খুব একটা ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি না। প্রথম কথা হলো হতাশাজনক ব্যাপার হচ্ছে যে একটা বিষয়ে কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশন আমি যেটা জেনেছি এবং সংস্কার কমিশন যিনি প্রধান ছিলেন তার সাথে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছিল, তো উনি বলেছেন যে যখন জমা দেওয়া হয় সংস্কার কমিশন প্রতিবেদন, তখন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে একটা সংক্ষিপ্ত তালিকা যেটা ইমিডিয়েট করতে পারে আর কি, কিন্তু তারা পরদিনই কিন্তু সেটা দিয়েছে। 3 দিন সময় দিয়েছে, তারা কিন্তু একদিনের ভিতরে দিয়েছে, কিন্তু একটিও কিছু বাস্তবায়ন করা হয়নি আর কি। তো যেখানে এত মানে 17 মাস হয়ে গেল, একটাও বাস্তবায়ন করা হয়নি। এখন নতুন সরকার আসলে যে সেটা করতে পারবে, যদিও বলা হচ্ছে যে আগামী সরকার সবাই প্রতিশ্রুতি দিচ্ছে যারা মানে কি গণমাধ্যম সরকার হবে, জনমাধ্যম সরকার হবে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আর কি। তো সাংবাদিকদের ক্ষেত্রেও কিন্তু একটা রাজনৈতিক বিভাজন এটা প্রকট আকার ধারণ করেছে। বিগত আমলে আমরা দেখেছি যে সাংবাদিক একটা অংশ সরকারের অহেতুক, আপনি দেখবেন সেই প্রেস কনফারেন্সগুলোতে আপনি লক্ষ্য করে থাকবেন যে সেখানে কিন্তু সাংবাদিকদের যে প্রশ্ন করা দরকার সেটা খুবই কদাচিৎ 1-2টা দেখা গেছে, কিন্তু সেটা দেখা গেছে প্রধানমন্ত্রী নাখোশ হয়েছে সেই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে। এবং আমরা এমনও জানি যে সেই ধরনের প্রশ্ন করলে তাকে সেই পরে আবার তাকে একদম নিষিদ্ধের তালিকায় ফেলা হতো এবং তাকে ডাকা হতো না। তো সেক্ষেত্রে থেকে রাতে বেরিয়ে আসা মুশকিল। আপনি দেখবেন সাংবাদিক ইউনিয়নগুলো কিন্তু বিভাজিত হয়ে আছে, এতে সাংবাদিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের পেশার ক্ষেত্রে তারা অনেক অধিকারে তারা অর্জন করতে পারছে না। তারপর তাদের যে ওয়েজ বোর্ড সেটা অনেক পুরনো, এবং টেলিভিশন যেখানে বসে আমরা এখন এই আলোচনা করছি, টেলিভিশনের জন্য কিন্তু সাংবাদিকদের জন্য কিন্তু আলাদা এখন পর্যন্ত খুবই একটা দুঃখজনক ব্যাপার আর কি। তো সেই ক্ষেত্রে গণমাধ্যমের বিষয়টা স্বাধীনতার, সংবাদপত্রের স্বাধীনতার কথা সবাই বলে, এখন এই সরকার বলেছে, কিন্তু সরকারও কিন্তু হ্যাঁ হয়েছে, কিন্তু তারপরে কিন্তু অনেক সাংবাদিক কিন্তু জেলে আছে, তাদের অনেকেই হয়তো অপরাধী, কিন্তু অনেকের নামে কিন্তু হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে যারা আসলে কোনোভাবেই হত্যার সাথে জড়িত না বা ওই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, কিন্তু এই মামলার ব্যাপারে কিন্তু কোনো সুরাহা করা হয়নি। কিন্তু এই বিষয়গুলো হতাশার বিষয়। নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর 18 ফেব্রুয়ারির মধ্যে আছে। নতুন যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের শপথ নিয়ে এক ধরনের জটিলতা রয়েছে। সেই জায়গাটা আসলে সিদ্ধান্ত যদিও তারা বলছেন যে সিইসি নিতে পারেন কিংবা রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি নিতে পারেন, যদি আইনে বলা আছে যে সাবেক স্পিকার যারা থাকবেন এর আগের সংসদ যারা ছিল তারাই আসলে শপথ পড়াবেন এমপিদের, এই জটিলতা তো তৈরি হবে। হ্যাঁ, কালকে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন, প্রেস সেক্রেটারিও এটা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে বিধান অনুযায়ী তো স্পিকারের শপথ বাক্য পাঠ করা সেটা আমরা সবসময় দেখে এসেছি, তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার। কিন্তু এখন স্পিকারের তো কোনো হদিশ নেই, আমরা জানি না স্পিকার কোথায় আছে, একদম নিখোঁজ, উনি নিরুদ্দেশ। আর ডেপুটি স্পিকার উনি মামলার আসামে কারাগারে আছে।
তো আইন উপদেষ্টা এবং প্রেসিডেন্ট যে ব্যাখ্যা দিয়েছেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত এবং সেটা আপনার ক্যাবিনেট মিটিংয়েও সেটা অনুমোদন হয়েছে, সেক্ষেত্রে হতে পারে সিএসি হয়তো আপনার শপথ বাক্য পাঠ করাবে। তো এখন নির্বাচনের ফলাফল এখানে একটা কথা আছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে বলা হচ্ছে 18 তারিখের মধ্যে সরকার গঠিত হবে। তো 12 তারিখে নির্বাচন হলে প্রেস সেক্রেটারি আগে বলেছেন যে এবার ফল ঘোষণা বিলম্বিত হতে পারে। একসাথে গণভোট হচ্ছে এবং যেহেতু ভোটারের সংখ্যা বেশি, তো 2-3 দিন যদি লেগে যায়, আমরা ধরি 2 দিনে লাগে, তো তারপরে গেজেট নোটিফিকেশন হতে হবে। কিছু অভিযোগ উঠতে পারে নির্বাচনের ফলাফল নিয়ে। তো সব কিছু সুরাহা করে গেজেট নোটিফিকেশন হওয়ার পরে, গেজেট হওয়ার পরেও তারপরে 18 তারিখের ভিতরে হলে ভালো। সারা দেশের মানুষ চাবে যে একটা সুন্দর, ভালো, গ্রহণযোগ্য নির্বাচন হবে, জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানুষ সহিংসতা মুক্ত পরিবেশে যে ভোট দিতে চাচ্ছে, সে ভোটটা যাতে দিতে পারে, ফলাফলটা যাতে সুন্দরভাবে ঘটিত হয়, মানে প্রকাশিত হয় এবং নির্বাচন গ্রহণযোগ্য হয় এবং ফলাফল ঘোষণার পর একটা নতুন সরকার আসা স্বাভাবিকভাবে করবেই। কারণ আমরা এই 15-16 বছরের স্বৈরাচারী শাসনের পরে আমরা একটা সুন্দর সরকার আশা করছি। এখানে বলা হচ্ছে 18 তারিখ, কিন্তু আমাদের সরকারের বক্তব্যগুলো যদি একটু বিশ্লেষণ করি, যে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি দিলে হয়তো সেটি একদিনের মধ্যেই সম্ভব, কিন্তু যদি সেটি না হয় তাহলে তো সরকারকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ানোর ক্ষেত্রে 3 দিন পরে তাকে পড়াইতে হবে, তখন তো আর 18 তারিখ আসলে সম্ভাবনাটা কমে যায়। ঠিক আমার মনে হয় 18 তারিখ এইভাবে ঠিক বলাটা আমি জানি ঠিক, এটির অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন ভোটের ফলাফল কী হবে আমরা জানি না কিন্তু, তাই না? এখন এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রেডিকশন হচ্ছে, জরিপ হচ্ছে, পাল্টা জরিপ হচ্ছে। এক ধরনের জরিপ হলে সেই জরিপেরকে আবার আরেকটা জরিপ দিয়ে দেখা যাচ্ছে ফলাফল। তো এই সমস্ত জরিপের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ওখানে সেটা প্রশ্ন আছে। এবং আবার অনেকে বলেছে যে হ্যাং পার্লামেন্ট হতে পারে। তো এই সমস্ত বিষয়কে বিবেচনা নিলে মানে ফলাফল যে কী দাঁড়ায়, একক সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কী হবে, সেগুলো দেখার বিষয় আছে। তো এই জন্য সরকার হয়তো অভিপ্রায় ব্যক্ত করছে, তারা আর ক্ষমতা হয়তো থাকতে চাচ্ছে না। যেমন মাঝখানে একটা কথা উঠেছে, আপনার খেয়াল থাকবে যে 180 দিন যে মানে সংবিধান প্রণয়নের জন্য এটা গণপরিষদ হবে, সেখানে নতুন সংবিধান এবং তৈরি করা হবে। তো অনেকে বলেছে, ব্যাখ্যা দিয়েছে যে শেষ 6 মাস, 180 দিন মানে 6 মাস, মানে এই অন্তর্বর্তী সরকারই কন্টিনিউ করবে। তো সরকার থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে না, সেই সুযোগ নেই, নির্বাচন হওয়ার পরে মানে নতুন সরকার শপথ নিতে পারবে। সেই কারণে হয়তো সরকার দিক থেকে জিনিসটাকে বলা হচ্ছে যে না, তাদের সেই ধরনের কোনো অভিপ্রায় নেই। এবং আপনি দেখেছেন সংবাদপত্রে যে উপদেষ্টা কেউ যেমন পররাষ্ট্র উপদেষ্টা এক ধরনের সাংবাদিকদের সাথে তার বিদায়ী মত বিনিময় করেছেন আর কি। কেউ নাকি কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দিয়েছে। তো সব মিলে তো এগুলো চলবে। আমরা 12 তারিখ পর্যন্ত এবং আগামী দিনগুলোতে অনেক ঘটনাবহুল হবে আর কি, দুর্ঘটনা। কারণ অন্তর্বর্তী সরকারের বিদায়ের বিষয়টিও তো আসলে সংবিধানে নিশ্চিত করা নেই যে আসলে কিভাবে এই সরকারটা বিদায় নেবে। সরকারের গঠন নিয়েও যেরকম সমালোচনা ছিল, এটির বিদায় নিয়েও তো এক ধরনের জটিলতা থাকবে। জটিলতা তো আছে, শুরু থেকে তো অনেক কিছু নিয়ে জটিলতা হয়েছে। যে সরকারের শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন আছে, তো সে বিতর্ক বিভিন্নভাবে হয়েছে। যে সরকার উচিত ছিল, গণ অভ্যুত্থানের পর কেউ বলেছেন যে এটা শহীদ মিনারে শপথ নেওয়া উচিত ছিল, রাষ্ট্রপতি কীভাবে এখনও থাকে। তো এই বিষয়গুলো আছে। তো এখন তো আমার মনে হয় যেহেতু পুরো দেশ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, এখন মানে আগামী দিনের জটিলতার কথা চিন্তা না করে আমার মনে হয় কোনো না কোনোভাবে সবচেয়ে বড় বিষয় হলো ভোটটা যাতে গ্রহণযোগ্য হয়। ভোট যদি গ্রহণযোগ্য হয়, ফলাফল যদি সুষ্ঠুভাবে ঘোষণা করা যায়, তাহলে মনে হয় অনেক জটিলতায় আমরা ভোট গ্রহণযোগ্য এবং সুষ্ঠুতার ক্ষেত্রে কিছু প্রশ্ন তো সামনে এসেছে। নির্বাচনের ঝুঁকি বাড়াচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র, যেটি সীমান্ত দিয়ে আসছে। একই সঙ্গে এআই বা অপতথ্যের যে মহামারী সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছে, এটি আসলে নির্বাচনে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে কিনা। যদিও সেনাপ্রধান বলেছেন আইনের মধ্যে থেকে প্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ করে তারা একটা পরিবেশ নিশ্চিত করবেন। না, একটা আশঙ্কা তো আছে যে আপনার অনেক অস্ত্র অবৈধ, বিশেষ করে যে আপনার অভ্যুত্থানের পরে যে থানা এবং ফাঁড়ি থেকে, পুলিশের ফাঁড়ি থেকে যে অস্ত্রগুলো মানে লুট হয়েছিল, সেই অস্ত্রের বড় একটা অংশ এখন উদ্ধার করা যায়নি। এবং এরপর দেখা গেছে সংবাদপত্রে নিউজ বেরিয়েছে যে আপনার সীমান্ত দিয়ে বেশ কিছু অস্ত্র ঢুকেছে, সন্ত্রাসীরাও তৎপর। আর ঝুঁকিপূর্ণ নির্বাচনে সবসময় সব নির্বাচনে দেখা গেছে কিছু রিমোট এলাকা বিভিন্ন জায়গায় থাকে, যে আপনার কেন্দ্র দখল বা করার জন্য আপনার ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকে। এবারও দেখেছি যে কয়েকশো কেন্দ্র এরকম ঝুঁকিপূর্ণ আছে। তো ঝুঁকিপূর্ণ কেন্দ্র, অস্ত্রের এক ধরনের ঝনঝরানি, এগুলা নির্বাচনকে কতটা মানে সুষ্ঠু হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে গতকাল সেনা সদর দপ্তর থেকে ব্রিফিং করা হয়েছে যে তারা নিয়মের মধ্যে থেকে তারা সর্বোচ্চ বল প্রয়োগ করবে, নিয়মের মধ্যে থেকে। এখন সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের সে দায়িত্ব পালনে যদি সচেষ্ট থাকে,
এবং দৃঢ় ভূমিকা পালন করে, সেনাবাহিনীও যদি সেই সহযোগিতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, এবং প্রার্থীদের একটা বড় ভূমিকা আছে, কিন্তু প্রার্থীরা যদি সেই সহিংসতার পথে না যায়, জনগণের যে ভোট দিতে যাবে শান্তিপূর্ণ ভোটের সেটা যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় সহিংসতা এড়ানো সম্ভব। না হলে হয়তো অনেক জায়গায় সহিংসতা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে এটা তো এখন। একটা চ্যালেঞ্জ অবশ্যই আছে, যে পাল্টা হচ্ছে এআইয়ের ব্যবহার হচ্ছে, সাইবার সন্ত্রাস হচ্ছে বলে অভিযোগ আছে, বিশেষ করে নারী প্রার্থী অনেক জায়গায় বা নারীরাও সাইবার সন্ত্রাস হচ্ছে, এটা চলছে। এখন এই সময়ে এসে কিন্তু আপনার এই যে ফেসবুক, সামাজিক বিভিন্ন মাধ্যম, ইউটিউব, এগুলোর পরিপ্রেক্ষিতে আপনি কিছু জিনিসকে তো আপনি বন্ধ করতে পারছেন না পুরোপুরিভাবে। তো এটাকে মোকাবেলা করেই আগামী কয়েকদিন সেক্ষেত্রে নির্বাচন কমিশন বা সরকার থেকে কোনো দু একটা পদক্ষেপ যদি নেওয়া যায়, যে না এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা, তাহলে হয়তো জিনিসটার সমস্যাটা হয়তো কম হবে আর কি। একটা বিষয় কি মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর যে মানুষের যে বিশ্বাসযোগ্যতা কেন বাড়ছে, এটি কি মেইন স্ট্রিমের গণমাধ্যমের ব্যর্থতার কারণে এইটি বেশি বাড়ছে ইদানিং? এটা গণমাধ্যমের উপরে ঢালাভাবে এটা বলা ঠিক হবে না, যে মানুষের মানে এক ধরনের ব্যর্থতা তৈরি হয়েছে গণমাধ্যম, বিশেষ করে সংবাদপত্র বা যাই মানে আপনার টেলিভিশন মিডিয়া বলি। তো এগুলো হচ্ছে এক ধরনের এক একটা সময় একটা ধারা আসে, একটা ট্রেন্ড তৈরি হয় আর কি। সেটাকে আপনি এই ধরনের এখন যেগুলো হচ্ছে সেটা একটা অসুস্থ ধারা বলতে পারেন আর কি, অসুস্থ প্রতিযোগিতা বলতে পারেন, যে এআই ব্যবহার করে বক্তব্য, পাল্টা বক্তব্য, অনেক কিছু ফেক জিনিসও কিন্তু আমরা দেখছি, যেটা পরে প্রমাণ গেছে যে এটা চেক করে দেখা গেছে যে এগুলো ফেক ছিল আর কি। তো এইগুলোকে পুরোপুরি রোধ করার তো আপনার কোনো সুযোগ নেই আর কি। তো মেইন স্ট্রিম গণমাধ্যম যদি খুব সক্রিয় হয়, সমস্ত ক্ষেত্রেও তাদেরও কিছু ভূমিকা পালন করতে পারে, এই যে আপনার এগুলো যাচাই বাছাই করার ক্ষেত্রে, তাহলে মানে যারা সচেতন জনগণ তারা বুঝতে পারবে জিনিসটা, যে এটা একটা মানে বানোয়াট জিনিস ছিল, ফেক ছিল, তো সেটা একটা প্রভাব রাখবে। না, আমরা যদি একটু অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো দেখি, যে বন্দরের অচল অবস্থা যদিও সেটি কেটেছে, কিন্তু বিজিএমই বিকেএমই সবাই এক ধরনের বিবৃতি দিয়েছে, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিপি ওয়ার্ল্ডকে সরকারের এই চুক্তিগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ সমালোচনা হয়েছে, তারপরও চুক্তি থেকে থেমে থাকছে না অন্তর্বর্তী সরকার। এটা একটা সমালোচনার বিষয় অবশ্য, কারণ এই সরকার অন্তর্বর্তী সরকার, তারা এমন কিছু চুক্তি করেছে যেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আর কি। হ্যাঁ, এবং এই যে শেষ মুহূর্তে ধরেন বোয়িং কেনার চুক্তি, তারপরে যে বন্দরের চুক্তি, এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো জনগণকে বা মানে এক ধরনের অন্ধকার রেখে চুক্তিগুলো করা হয়েছে। যেহেতু একটা নির্বাচন হবে, সরকার নির্বাচিত সরকার আসবে, তো সরকারের জন্য না রেখে, যেমন আপনি দেখেন যে ওনারা একটা পে কমিশন করেছেন, সেই পে কমিশনে হ্যাঁ দ্রব্যমূল্যের পরিপ্রেক্ষিতে বেতন বাড়তেই পারে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে দ্বিগুণ বেতন বাড়ানো হয়েছে। পরবর্তী সরকারের সে আর্থিক সংস্থান আছে কিনা সেটাও তারা কার্যকর করবে না, কিন্তু তারা সুপারিশ করে গেছে। এইটা নিয়ে প্রশ্ন উঠেছে, বন্দর ক্ষেত্রেও প্রশ্ন উঠেছে। হ্যাঁ, এই বন্দরে একটা পত্রিকায় নিউজ দেখলাম যে 19 বছরে বন্দর একদিনের জন্য কিন্তু বন্ধ হয়নি আর কি। সেখানে এই ধরনের একটা ধর্মঘট করলো, এবং ঠিক রোজার আগে এখন এটা নির্বাচন দুটির সামনে রেখে, এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সরকারের আমলে কিন্তু ব্যবসায়ীদের এক ধরনের স্থবিরতা, সরকারের বিভিন্ন সময় তাদের বিভিন্ন বডি, বিজিএমএ বলেন, বিকিএমএ বলেন, তারা সংবাদ সম্মেলন করেছে, তারা বলেছে যে তারা বিভিন্ন ক্ষেত্রে এমনি তো ধরেন তাদের গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, তো সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্য মন্থর হয়েছে এবং অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং অনেক কলকারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবং অনেক বেকার তৈরি হয়েছে কিন্তু গত বছরে। তো এখন আপনার সরকার এই ক্ষেত্রে আমার মনে হয় চুক্তিগুলোর ক্ষেত্রে সরকারের এক ধরনের বিবেচনা করা উচিত ছিল, যে এই চুক্তিগুলো করে আদৌ এই মুহূর্তে প্রয়োজন আছে কিনা। এটা নির্বাচিত সরকার করতে পারতো, এই কয়েক মাসের জন্য এমন কোনো ক্ষতি হয়ে যেত না। এখন কী উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে যারা আপনার এই বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ যারা, তারা প্রশ্ন তুলেছে যে এই চুক্তিগুলো কেন করা হলো, এইভাবে একদম জনগণকে অন্ধকারে রেখে একটা নির্বাচিত সরকার আসবে, তাদের আগেভাগে এত তড়িঘড়ি করে এই চুক্তিগুলো করার কি প্রয়োজন ছিল। আমরা শেষ করবো, যদি একদম শেষ প্রশ্ন তো যদি সংক্ষেপে দেন, যে একটা সরকার গেলে তো আরেকটা সরকারের জন্য চ্যালেঞ্জ কিছু রেখে যায়, অন্তর্বর্তী সরকার নতুন সরকারের জন্য কি কি চ্যালেঞ্জ রেখে যাচ্ছে? আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ, এই সরকার এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। আর অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে রেখে যাচ্ছে। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আসবে অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। জি, আলোচনা অংশের জন্য খায়রুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।